কি বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়াতে খুব ভালো আছি। বন্ধুরা, আজকে যে গল্পটা তোমাদের মাঝে উপস্থাপনা করতে যাচ্ছি, গল্পটা কিন্তু খুব রোমান্টিক হতে চলেছে। শুনলে খুব মজা পাবে। তাই বন্ধুরা, তোমরা গল্পটি শোনার আগে আমার চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা, আমি সামনে কথা না বাড়িয়ে চলে যাই আমার মূল গল্পতে। ও বন্ধুরা, গল্পটা কিন্তু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত শুনবে। টেনে শুনলে কিন্তু কখনোই মজা পাবে না, কারণ যে কোনো বিষয় গল্প একেবারে ধীরে সুস্থে শুনতে হয়। আর অবশ্যই কানে হেডফোন নিয়ে কিন্তু গল্পটা শুনবেন। খুবই রোমান্টিক গল্প বন্ধুরা, বুঝতেই তো পারছো। তাহলে বন্ধুরা, চলে যাই আমার মূল গল্পতে। বন্ধুরা, ছোট্ট একটা গ্রামে বসবাস করতাম। ছোট্ট ফ্যামিলি, বাবা মার সংসারে আমি যেন অনেক বড় হয়ে গিয়েছিলাম। এভাবেই যেন বাবা মা আমাকে বিয়ে দিত না। তাই বন্ধুরা, এভাবেই আমি হঠাৎ করে একটা ছেলের সঙ্গে প্রেম করি। অনেক যুবতী হয়ে গেছিলাম, বয়সটা একটু বেশি হয়ে গিয়েছিল, প্রায় 22-23 বছর বয়স হয়ে গিয়েছিল। বন্ধুরা, কি করব? অবশেষে বন্ধুরা, চাচা চাচি এবং বাপ মার কথা না ভেবে রাস্তার এক ছেলের সঙ্গে আমি এভাবেই যেন প্রতিনিয়ত আমাদের এই দিক দিয়ে যেত। ছেলেটি মাঠে ঘাটে কাজ করত, সবসময় যেন কাজের পাগল ছেলেটি। এভাবেই ছেলেটির সঙ্গে আমি জেনে শুনে প্রেম করে বসলাম। তারপরে অবশেষে মা বাবাকে না জানিয়ে যেন গোপনে কাজী অফিসে গিয়ে এভাবেই বিয়ে থাওয়া করলাম। তারপরে কিছুদিন পরেই জানে আমার বাবা মা এবং গ্রামের মানুষ আস্তে আস্তে এভাবেই বুঝতে পারলো, কারণ আমি ছেলেটির সঙ্গে প্রতিনিয়ত এভাবেই কথা টথা বলতাম, কারণ সে আমার এখন স্বামী, আমি তো আর লুকিয়ে থাকতে পারি না। তাই এভাবেই ছেলেটিও আমার সঙ্গে প্রতিনিয়ত এভাবে কথা বলতে আসতো। হঠাৎ গ্রামের মানুষ একদিন ধরে বলল, আচ্ছা, তোমার ওই মেয়েটির সঙ্গে কি? তুমি অন্য এলাকার ছেলে, এখানে এসে এভাবে একটা ইয়াং মেয়ের সঙ্গে এভাবে গল্প উপযোগ করো, তোমার কি লজ্জা শরম নেই? তখন আমি গ্রামের মানুষকে বললাম, শোনো চাচা, কারণ সে আমার স্বামী বর্তমান। হয়তো আপনারা জানেন না, আমার বাবা মার সংসারে খুব অভাব। এদিকে আমি অনেক যুবতী হ্যান্ডসাম বড় হয়ে গিয়েছি, তাই বাবা মা কখনো আমাদের বিয়ের কথা ভাবে না আমার। তাই আমি এভাবেই ছেলেটিকে মনে প্রাণে ভালোবেসে গোপনে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি। কেন, আপনাদের কোনো সমস্যা আছে? আপনারা কি আমাদের বাবা মাকে কোনোদিন টাকা দিয়ে হেল্প করেন না? আমার জন্য আমি এত বড় একটা মেয়ে হয়ে গিয়েছি, আপনারা তো পাড়াপতি চাচা আমার। তারপরও কোনোদিন কি খেয়াল রেখেছেন যে এই গ্রামে অমকের মেয়ে এত বড় হয়ে গিয়েছে, ডাঙর হয়ে গিয়েছে, তবুও বিয়ের কথা কখনো চিন্তা করেছেন? এখন এত কথা আসে কোথায় থেকে? আমি যেন আমার স্বামীকে অপমান করা দেখে আমার যেন মুখে যেটা আসলো বন্ধুরা, আমি গ্রামের মানুষকে সেটাই বলে দিলাম। অবশেষে এভাবেই গ্রামের মানুষ সবাই জানাজানি হয়ে গেল যে আমার বিয়ে হয়ে গেছে ওই ছেলেটির সঙ্গে। তারপরে কয়েকটা দিন পরেই বাবা মা মেনে নিল এবং গ্রামের মানুষও যেন আর কিছু বলল না। তখন আমার স্বামী বলল, ঠিক আছে, গ্রামের মানুষ যখন জেনেই গিয়েছে, তাহলে তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই, কারণ এভাবে তোমাকে তোমার বাড়িতে ফেলে রাখলে, কারণ তোমার বাবা একেবারেই অসুস্থ, তেমন কাজকাম করতে পারে না, সংসারটা খুব অচল। আর আমি তো মাঠে ঘাটে এটা ওটা সবসময় করতেই থাকি। আমাদের কিছু হালকা জমি জাতি আছে, তারপরেও ডাল সিজনে আমি বসে টসে থাকি। যাই হোক, এখন যেটা হয়ে গেছে, বিয়ে থাওয়া তো হয়েই গেছে, চলো তোমাকে নিয়ে বাড়ি যাই। এভাবেই যেন আমি শ্বশুর বাড়িতে গেলাম। এদিকে আমার শ্বশুরটা অন্ধ আর শাশুড়িটা বেঁচে নেই, কারণ আমার শ্বশুরের সংসারে এভাবেই শাশুড়ি অনেক আগেই মারা গেছে। কিন্তু অন্ধ শ্বশুর অল্প বয়সে সে যেন বিয়ের পরপরই যখন আমার এই স্বামী পৃথিবীতে আসে, তখন আমার শাশুড়ি এভাবেই ছোটবেলা থেকে 5 বছর রেখে এভাবেই মারা যায়। আমি বিয়ের পরে যে এগুলা সব শুনতে পেলাম। এভাবেই যেন গ্রামের মানুষ আমার স্বামীকে কষ্টে কষ্টে যেন গ্রামের মানুষ দেখে শুনে আমার স্বামীকে এত বড় করেছে। আর আমার অন্ধ শ্বশুরটা অনেক হ্যান্ডসাম, কিন্তু আল্লাহ কিভাবে যে চোখটা তার কেড়ে নিয়েছে বন্ধুরা। এভাবেই যেন অন্ধ শ্বশুরের সংসারে এসে আমি ঘর সংসার করতে লাগলাম। তারপরে বন্ধুরা, হঠাৎ একদিন বিয়ের সপ্তাহখানিক নাই যেতে যেন আমাকে আমার স্বামী বাসর রাতে তেমন আদর যত্ন করি নাই, কারণ এভাবে প্রেম করে বিয়ে হুট করে আসা, যেন কোনো কিছুই আমি বাসর রাতেতে খেয়াল করি নাই, টের পাই নাই। তাই বন্ধুরা, যেন সপ্তাহখানিক পরেই আমার স্বামী
ঠিক সেই দিন ছিল শুক্রবার, আমার ভালোভাবে মনে আছে। আমাকে যেন সেদিনকে বলল, শোনো তোমার জন্য আমি একটা গিফট নিয়ে আসছি। তখন আমি বললাম, তুমি আবার কি নিয়ে আসছো? দিন এনে দিন খাও, কারণ আমার বাবার মতোই তোমার পরিস্থিতি। এদিকে 3টা পেট চালাতে অনেক টাকা পয়সা লাগে, কারণ এখন বর্তমান জিনিসপাতির যে দাম। তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? সে তখন বলল, আজকে আমরা বাসর পালন করব, কারণ আমি তোমাকে কোনো কিছু দিতে পারি নাই, তাই সেদিনকে বাসরটা করা হয় নাই। এভাবেই তখন আমি বললাম, দেখি তোমার পিছনে ব্যাগে কি? তখন সে যেন দেখাতে চাচ্ছে না। এভাবেই যেন আমি স্বামীর আদরে জোর করে তার হাতের থেকে আমি ব্যাগটা কেড়ে নিলাম। তখন ব্যাগটা ছিঁড়েই দেখি একটা লাল টকটকে একেবারে বিয়ের শাড়ি। তখন আমি বললাম, 1 সপ্তাহ বিয়ের হয়ে গেছে আর তুমি এখন শাড়ি এনে আমাকে বাসর করাবে? আমি যেন খুব হাসি পাচ্ছি। তখন আমার স্বামী বলল, ও আমি গরিব, তোমাকে এটা খুশি করে দিলাম আর তুমি আমাকে নিয়ে ঠাট্টা করতে লাগলে। ঠিক আছে করো, যেহেতু আমরা গরিব মানুষ তো, তাই তুমি আমাকে নিয়ে ঠাট্টা করছো। তোমার চেহারা চুরুত ভালো, তুমি একটা হ্যান্ডসাম মেয়ে, হয়তো তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হতো, তাই তুমি আমাকে এই শাড়িটা দেয়া দেখে, কম দামের শাড়ি তো, তাই ঠাট্টা করছো। এটা শুনে যেন বন্ধুরা সত্য কথা আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেল, এবং আমি আমার স্বামীকে জড়িয়ে ধরে বললাম, শোনো আমি তোমাকে এমনি ঠাট্টা করলাম আর তুমি এভাবে আমাকে কথাগুলো বলতে পারলে? তুমি আমার প্রাণের স্বামী, আমাকে কত ভালোবাসো। বিয়ের পরে 1 সপ্তাহ পরের থেকে এভাবে কত আদর যত্ন করছো। 1 সপ্তাহ বিয়ে হয়েছে, যেন মনে হচ্ছে আমি যুগ যুগ তোমার কাছে এসে এভাবেই ঘর সংসার করছি। 1 সপ্তাহের মধ্যে যা দিয়েছো, কোনো স্ত্রীকে কোনো স্বামী এভাবে দেয় কিনা সন্দেহ আছে। তাই শাড়িটা দেখে নাই তুমি আমার স্বামী একটু ঠাট্টা মস্করাই করছি, তাই বলে তুমি এইভাবে একেবারে মাথা নিচু করে আমাকে এত কথা শুনিয়ে দিলে? ঠিক আছে, তুমি এইরকম কথাই বলতে থাকো, সমস্যা নেই। তখন আমার স্বামী আমাকে বলল, না না, আমিও একটু ঠাট্টা করলাম, দেখলাম তোমার মনটা বুঝলাম কি রকম তুমি বিহেভ করো। তারপরে বন্ধুরা এভাবেই যেন সন্ধ্যা হয়ে এলো। আমি তখন বলছি, শোনো আমি তো এখনো রান্না বান্নার কাজটা করি নাই, তাই একটু রান্না বান্না করি তোমার শাড়িটা দেখতে দেখতে, আর তোমার কথা শুনতে শুনতে অনেক রাত হয়ে যাচ্ছে। আমি খ্যাস করে একটু রান্না বান্না করে নিই, তারপরে নাই বাসরটা সারবো। তখন আমার স্বামী বলল, না তোমার রান্না করতে হবে না, তোমার জন্য আরও একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, যেহেতু আমাদের রান্না করা লাগবে না, কারণ তুমি এটা নিয়ে কি কখনো আমার সামনে কিন্তু ঠাট্টা করবে না। তখন আমি বললাম, না না, তুমি আমার প্রাণের স্বামী, আমি তোমার আত্মা কলিজা। যেন আমি তাকে ভালোবেসে অনেক কথা বলতে লাগলাম, কারণ আমি এরকম কথা কখনো কাউকে বলি নাই, আমার স্বামীকে বলছি। কারণ 1 সপ্তাহ বিয়ে করে আমাকে যে সুখ শান্তি দিয়েছে আমার স্বামী, যেন তাকে সবসময় ভালোবেসতে ইচ্ছা করে, ভালো ভালো কথা বলতে ইচ্ছা করে। তখন আমি বললাম, দেখি কি নিয়ে আসছো, ভাত রান্না না করলে খাবে কি? তখন আমার স্বামী রান্নাঘরে যেন এই শাড়িটা আমার জন্য এনে হাতে দিতেই, আর রান্নাঘরে সে আগেই যেন 2 প্যাকেট কাকসি বিরিয়ানি এনে রেখে দিয়েছে। তখন আমাকে সে এনে একে হাতে দিল আর বলল, শোনো এই দেখো খাবার, দেখো তো তোমার পছন্দ হয়েছে নাকি? তখন আমি বললাম, এত টাকা দিয়ে খাবার টাওয়ার আনার দরকার কি? তখন আমার স্বামী বলল, তোমাকে বলি নাই যে কোনো কথা বলবা না? যাই হোক, তুমি আজ রান্না বান্না বাদ দাও, চলো রুমের মধ্যে বাবা এদিকে আছে, বাবাকে 1 প্যাকেট দিয়ে আর আমরা 2জন 1 প্যাকেট ভাগাভাগি করে খেলে আমাদের শান্তি হবে। তখন আমি বললাম, হ্যাঁ বাবা তো আনলো, বাবাকে 1 প্যাকেটই দাও, আর আমরা 2জন যেহেতু স্বামী স্ত্রী ভাগ করে খেলে আমাদের সুখের রাতটা চলে যাবে। এভাবেই বাবার জন্য 1 প্যাকেট আমি দিয়ে দিলাম। বাবা যেন বিরিয়ানি পেয়ে অনেক খুশি হলো আর বলল, বৌমা তুমি বেঁচে থাকো, অনেক বছর বেঁচে থাকো, এইরকম বৌমাই আমি চেয়েছিলাম, আমার ছেলের কপালটা অনেক ভালো, তোমার মতো বউ। আমি তো অন্ধ, মুখটা দেখতে পারি না, দেখো আমি এই 40-45 বছরেই আমার সবই ঠিক আছে, কিন্তু আমি চোখের জন্য কোনো কিছু দেখতে পারি না। তোমার শাশুড়িটাও এভাবে অকালে আমাকে ছেড়ে চলে গেল, এখন কি যে করি? তখন আমার শ্বশুরকে বললাম, টেনশন করার দরকার নেই, আমি যেহেতু তোমার বৌমা এসেছি, চলা ফেরা হাঁটা যেখানে যা লাগে, রাত্রে বাথরুমে এখানে ওখানে যখন যেটা লাগে, আপনার ছেলে না থাকলে আমি হাত ধরে ধরে আপনাকে নিয়ে যাব, কোনো সমস্যা মনে করেন না। কারণ এখন থেকে আমাকে বৌমা না জেনে মেয়ের মতোই ভাববে। তখন বলল, ঠিক আছে মা, তুমি তাহলে যাও, রাহুলকে নিয়ে শুয়ে পড়ো, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। এভাবেই আমি আমার স্বামীকে নিয়ে 2জন ভাগাভাগি করে এভাবেই যেন সব কিছু একেবারে অনেক রাত হয়ে গেল,
তারপরে লাইটটা বন্ধ করে দিয়ে, বন্ধুরা কি আর বলবো, সে যেন বাসর রাতেও আমাকে এভাবে যেন ভালোবাসি নাই, এমন ভালোবাসা লাগতে লাগলো সে যেন নাসর বান্দা। আমি তখন কিছুক্ষণ পরেই বললাম, শোনো, তোমার খাটটা তো মাঝে মাঝেই এরকম কেঁ শব্দ হচ্ছে, যেহেতু বাবা পাশের রুমে থাকে। বন্ধুরা, মাত্র 2টা রুম, বাবা থাকে এক রুমে আর আমি আর আমার স্বামী থাকি এক রুমে। বাবা যেন সব কিছুই বুঝতে পারে। তখন আমি রাহুলকে বললাম, শোনো, তোমার খাটটা কিন্তু অনেক শব্দ হচ্ছে, একটু তেল দিনে খাটে ভালো হয় না? তখন আমার স্বামী বলল, না, তেল দেওয়া লাগবে না, বাবা অন্ধ মানুষ, হয়তো কানে শুনতে পারে, হয়তো অনেক সময় ঘুমের ঘরে লড়াচড়া করি না, হয়তো সেই শব্দটা শুনে শুয়ে পড়বে। তখন আমি বললাম, না না, বাবা তো একজন বিবাহিত পুরুষ, সব কিছু বুঝতে পারবে, কারণ কখন কোনটা শব্দ হয়। তাই বলে কি রাহুল, একটু আস্তে ধীরে সুস্থে গল্প করলে ভালো হয় না? রাহুল যেন আরও একটু নাসর বান্দার মতো খেপে গেল। তারপরে বন্ধুরা এভাবেই যেন কয়েক ঘন্টা আমাকে গল্প শোনাতে লাগলো। আমি তখন বললাম, রাহুল প্লিজ দেখো, আমি একটু হাঁপিয়ে উঠেছি, একটু গল্পটা আস্তে আস্তে ধীরে সুস্থে করো, কারণ আমি তোমার এখন লাইসেন্স করা বউ, আমি তার তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না। তুমি তো প্রায় সারা রাত গল্প করো, তাতে আমার সমস্যা নেই, কারণ তোমার জন্যই তো আমার সব কিছু, কারণ তুমি আমার স্বামী। দেখো, তোমাকে সব কিছু আমি ছেড়ে দিয়ে বসে আছি, তুমি ধীরে সুস্থে আস্তে আস্তে গল্প করো আর আমার সঙ্গে সময় কাটাও। এভাবেই যেন রাহুল আমার সঙ্গে ধীরে সুস্থে আস্তে আস্তে খাটে, তখন শব্দটা যেন কেমড়েতেই একেবারে আস্তে আস্তে সাউন্ডটা কমে গেল। আর আমি অবশেষে রাহুলকে বললাম, অবশ্যই সকালে খাটের নাটগুলো টাইট দিবে, না হলে কিন্তু একটু মোবাইল তেল দিবে, না হলে খাটটা যে একেবারে ক্যাকু ঘ্যাকু শব্দ হচ্ছে, কারণ তোমার আব্বা কিন্তু বিবাহিত, অনেক সময় বুঝতে পারবে যে এত রাত ধরে মানুষ জেগে থাকে, খাটটা ক্যাঁ করে। এভাবেই যেন সকাল হলো। আমি আর রাহুল এভাবেই যেন সকালে বাথরুম থেকে গোসল করে চলে আসলাম। রাহুলও খুশি থাকলো, আমিও খুব খুশি থাকলাম, কারণ সারা রাত এভাবে আমার স্বামীটা আমার কাছে সুখে দুঃখে যেন গল্প করে আমাকে উৎফুল্ল করে দিয়েছে। তারপরে বন্ধুরা এভাবেই কয়েকটা দিন চলে গেল। আর আমি রাহুলকে বললাম, শোনো, এসব কাজ না করে আউটসাইডে একটা কাজ টাজ দেখো, শহর বাজারে যাও, গ্রামের কাজগুলো মাঝে মাঝে বন্ধ থাকে, আবার হয় না, এভাবে কি সংসারটা চলে? ভবিষ্যতের চিন্তাটা করো। তারপরে রাহুল আমাকে বলল, শোনো, আমি গ্রামে অনেক বছর ধরে কাজ করছি, যেহেতু পেট হয়ে গেছে এখন 3টা, কারণ তখন ছিল 2টা, এখন যেহেতু বাড়তি হয়েছে, এসব কাজ করে এই 3টা পেট তুমি চলাতে পারবে না, কারণ যে যুগ জামানা পড়েছে। তাই বলে কি রাহুল, তুমি যদি একটু অন্য কাজ টাজ করতে, আর তুমি আমার স্বামী, তোমাকে আমি মাঝে মাঝে নাম ধরে ডাকি লোকেরই, তুমি কি কিছু মনে করো? তখন আমার স্বামী বলল, না না, স্বামী স্ত্রী নাম ধরে ডাকাটাই উত্তম আমি মনে করি। কি ডাকি বললো ওটা শুনে লাভ নেই, তুমি আজ থেকে আমার নাম ধরেই ডাকবে। তাই বন্ধুরা এভাবে আমি স্বামীকে যেন নাম ধরেই রাহুল বলেই ডাকতাম, কারণ আমার স্বামীটা আমাকে প্রচণ্ড ভালোবাসে, কোনো কিছুতেই যেন কোনোভাবেই কিছু মনে করে না, সুখে দুঃখে যেন এভাবেই যেতে থাকলো। হঠাৎ যেন কাজ একেবারে ক্রমেই ফুরিয়ে আসলো, যেন সপ্তাহে 1 দিন 2 দিন কাজ হয়, কীভাবে যে চলে। মাঝে মাঝে আবার শ্বশুরও আমার স্বামীকে রাগ করে, শোন রাহুল, তুই একটু আউটসাইডে কাজে যেতে পারিস না, শহর টরে যেতে পারিস না? তখন আবার একটু যেন শরীরের মধ্যে হালকা রাগ হইল। আমি তখন বললাম, তোমাকে এর আগে বলছিলাম না যে তুমি শহর বাজার ধরো, শুধু গ্রাম নিয়ে পড়ে থাকো কেন? এই ধান কাটা এটা ওটা সব সময় এটা ওটা করলে হয়? এভাবেই যেন আমার কথা শুনে রাহুল বুঝতে পারলো, বলল, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, কারণ আমি অনেক বছর ধরে ছোটবেলা থেকে গ্রাম অঞ্চলে কাজ করি, তো শহর বাজারে তেমন কিছু চিনি না। ঠিক আছে, এখন যেহেতু বিয়ে করেছি আর তুমি আমার লক্ষ্মী বউ বলছো যখন, একটা না একটা কাজ মিলবেই। এভাবেই আমি রাহুলকে সকালে ভাতের বাটিতে ভাত দিয়ে দিলাম, আর এভাবেই সে যেন শহরে কন্টিনিউ কাজ করতে থাকলো। সে যেন একটা মালিকের খুব ভালোভাবে কাজ করত, কারণ সেটা ছিল ভাঙড়ির দোকান, খুব ভারী ভারী মাল এভাবে তারাকে ওঠাতো নামাতো। সে তার গায়ে প্রচুর শক্তি ছিল। আমার স্বামীটা খুবই হ্যান্ডসাম, মোছো লম্বা, শুধু একটু রংটা কালো, তারপরও তার মনটা যেন অনেক ভালো। কালো মানুষের মন যে এত ভালো হয় বন্ধুরা, কল্পনার বাইরে। এভাবেই যেন সুখের সংসারটা আবার চলে যেতে লাগলো। তারপরে বন্ধুরা এখন বর্তমান শহরে কাজ ধরে রাহুল আমার জন্য প্রতিনিয়ত কলা,
লেবু, আপেল, কমলা সব কিছুই যেন আমার জন্য নিয়ে আসে। আমি এটা যখনই আমাকে নিয়ে এসে দেয়, সাথে সাথে আমার শ্বশুরকে যে এটা আমি তার হাতে তুলে দিয়ে আসি। কারণ আমার শ্বশুর যখন আমাকে ভাগ করে দেয় তখনই আমি নিই। আমার শ্বশুর কারণ অন্ধ মানুষ, তাকে যদি আমার শাশুড়ি বেছে নেই, তাকে যদি আমি সম্মান না করি, সে তো আমাকে সম্মান করে না। তাই আমি তাকে খুব বাবার মতো স্নেহ করতাম। সে অন্ধ, কোনো কিছু বুঝতে পারে না। বন্ধুরা, বুঝতেই তো পারছো আমার শাশুড়িটা বেছে নেই। এভাবেই রাহুল আমাকে যা কিছু শহর থেকে ভালোবেসে এনে দিত, আমি সাথে সাথেই আমার শ্বশুরকে যে নিয়ে গিয়ে বলতাম, তোমার ছেলে এটা নিয়ে আসছে বাবা। তখন সে একটা দুইটা রেখে আমাকে সব দিয়ে দিত, বলতো আমি অন্ধ মানুষ, সবসময় শুয়ে থাকি, আমার অত খিদা টিদা নেই, অত চাহিদাটাও নেই। তাই বোমা বলে কি, তুমি রাহুল একসঙ্গে করেই ঘরে বসে খাও, আর এভাবেই তোমার সংসারটা যেন সবসময় সুখের থাকে, হাসি খুশি থাকে। দেখো তো রাহুলকে কতবার বলেছিলাম শহরে গিয়ে কাজ করো, দেখো কোনো কিছুর এখন অভাব নেই। যত দিন যাচ্ছে আমাদের যেন টাকা পয়সা তুমি গোছাতে পারছো সব কিছুই। তখন হুট করে রাহুলকে আমার শ্বশুর ডাক দিল, বলল, বাবা তুই কাজ যেহেতু যে কাজটা করিস সবসময় ভারী কাজটা করিস, যাই হোক এই ভাঙড়ির দোকানের এসব লোয়া টোয়া অনেক কিন্তু ভাড়ে চাপে থাকে কাজটা, যাই হোক একটু সাবধানে করি বাবা। তখন রাহুল তার বাবাকে বলল, ঠিক আছে বাবা, আমি দেখে শুনেই কাজ করব। তখন রাহুলের বাবা বলল, না তোর গায়ে অনেক শক্তি টক্তি আছে, তুই ইয়াং ছেলে, তাই বলে কি তুই সব জায়গায় শক্তি খাটাস না, কারণ ওগুলো ভারী কাজ। কখন যে কি হয় আমার খুব ভয় লাগে, কারণ তুই আমার একমাত্র ছেলে, কখন যে কি হয়ে যায় বাবা, তুই আমার কথাটা রাখিস। আমি অন্ধ মানুষ, তোর বাবা তোর মা ছোটবেলায় তোকে 5 বছর রেখে এভাবে দুনিয়া ছেড়ে চলে গেছে, তারপরে থেকে আমি তোকে মানুষ করছি, এভাবে বড় করছি। যেহেতু তুই নতুন বিয়ে থাওয়া করেছিস, কারণ তুই তো যদি কিছু হয়ে যায় মেয়েটা বিধবা হয়ে যাবে। আমি তখন বললাম, বাবা চিন্তা করার দরকার নেই, আপনি শুধু দোয়া করেন। আর এদিকে আমার স্বামী জন্যে আমি সবসময় দোয়া করি যেন দুজনার দোয়া পেয়ে যেন আমার স্বামীটা সবসময় শহর থেকে ভালো মন্দ এভাবে খাবার টাবার নিয়ে আসে আর সে বেঁচে থাক। বাবা সবসময় দোয়া করেন। এভাবেই বাবা আর আমি রাহুলকে বোঝাতে লাগলাম। রাহুল যেন এভাবে প্রতিনিয়ত কাজে যেতে থাকলো। ঠিক 6 মাসের মাথায় গিয়ে বন্ধুরা হঠাৎ একদিন ফোন আসলো। তখন আমি ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করতেই আমার একটা কানে আওয়াজ আসলো। তখন আমি বললাম, কে? এত বড় কথা, আপনি মিথ্যা কথা বলতে পারছেন? তখন আমাকে বলল, আপনি কি রাহুলের বউ? আমি বললাম, হ্যাঁ। তখন সেই লোকটি আমাকে ফোনে বলছে, হ্যাঁ তাহলে ঠিকই আছে, আমি যেটা বলছি সেটাই। বন্ধুরা, আমার স্বামী, আমরা বারবার তার বাবাও বলেছিল যে সাবধানে কাজ করো, কিন্তু রাহুলের এই ফোনের এই ইয়েটা পেয়ে মরার কথা শুনে সে ভারী কিছু তুলতে গিয়ে যেন তার নিচে পড়ে এভাবেই মারা গিয়েছে। কিন্তু তার কাজের লোক ওখান থেকে একটা ফোন দিয়েছে। মাত্র 8 মাস 9 মাস আমার বিয়ে হয়েছে, আমি যে এখন কি করি, আমি যেন রাহুলের মারা যাওয়ার কথা শুনে একেবারে কান্না কাটিতে ভেঙে পড়েছি। ফোনটা এভাবেই যেন ইয়ে হচ্ছে। হঠাৎ আমার কান্নাকাটি শুনে আমার অন্ধ বাবা রুম থেকে বের হয়ে আসলো আর বলল, বৌমা তুমি কোথায়, কেন কান্নাকাটি করছো, এত কিসের কি কান্নাকাটি করছো, কি হয়েছে বলো না আমাকে প্লিজ বলো। এভাবেই যেন আমার শ্বশুর অন্ধ মানুষ আমার কান্নাকাটি দেখে ভট করে জোরে জোরে বের হয়ে আসতেই যেন সে খুঁটিতে একটা ধাক্কা খেলো আর তার কপালটা ফুলে গেল। এখন আমি এদিকে স্বামীর মারা যাওয়ার কথা শুনে অনেক কান্নাকাটি করছি, আর এদিকে শ্বশুর আমার কান্নাকাটি দেখে তাড়াহুড়া করে আসতে গিয়ে আবার সে যেন মাথায় একটা চোট খেলো। তারপরে আমি ওইভাবে তাড়াহুড়া করে আমার শ্বশুরকে গিয়ে আগে ধরে মাথায় পানি টানি দিলাম আর বললাম, বাবা তোমাকে কি করে বলে আমি বারবার রাহুলকে বলেছি তুমি বেশি শক্তি খাটিয়াও না, কারণ ওটা ভারী কাজ, ভাঙড়ির দোকানের অনেক বড় বড় বোঝা, লোহা লাটকির বোঝা, এগুলা তুমি একটু হিসাব করে চলো। কিন্তু বাবা আমার কাছে এইমাত্র ফোন এসেছে রাহুল আর বেঁচে নেই, একটা ভারী বোঝার নিচে পড়ে এভাবেই সে দুনিয়া ছেড়ে চলে গেছে। বাবা যেন আমার কথা শুনে একেবারে হাও মাও করে কেঁদে উঠলো। তারপরে বন্ধুরা কিছুক্ষণ যেতেই আমার স্বামীর লাশটা বাড়িতে আনা হলো। যেন তার মুখ টুক একেবারে চেনা যাচ্ছে না, সে অনেক ভারী বোঝার নিচে পড়েছিল, যেন সব কিছু একেবারে এমনিতেই সে কালো ছিল আমার স্বামীটা, তার উপর যেন একেবারে ভারী বোঝাটা পড়ে আরও কোনো কিছুই বোঝা যাচ্ছে না, যেটা আমার স্বামী। আমি
সব কিছু এভাবেই যেন কান্নাকাটিতে ভেঙে পড়েছি। আমার অন্ধ শ্বশুরটাও যেন অনেক কান্নাকাটি করছে। অবশেষে গ্রামের মানুষ সব কিছু বুঝে সুঝে এভাবেই আমার স্বামীকে যেন ধুয়ে মুছে দাপন কাপন গোরস্থানের কাজটা শেষ করে আসে। এভাবেই যেন বাড়িতে আর কাজ করার মতো লোক নেই, কারণ দুটা পেট এখন কে চালাবে। আমি এদিকে বিধবা হলাম, আর এদিকে অন্ধ শ্বশুর। আমি শ্বশুরটাকে প্রচণ্ড ভালোবাসতাম, আর আমার শ্বশুর থাকে এক রুমে, আমি থাকি এক রুমে। এভাবেই যেন দুজনার পাশাপাশি কথা হয়। বৌমা আমাকে মাঝে মাঝে আমার শ্বশুর রুম থেকে বলে, বৌমা টেনশন করার দরকার নেই, আল্লাহ কাকে কখন নিয়ে যায়, কারণ তোমার আসলে ভাগ্যটা ভালো না যেমন আমার ভাগ্যটা হয়েছিল। তোমার শাশুড়ি রাহুলকে জন্ম দিয়ে এভাবে 5 বছর বয়সে সে চলে গিয়েছিল এ দুনিয়া ছেড়ে। যাই হোক, তুমি টেনশন করো না, আমি অন্ধ মানুষ। যাই হোক, প্রতিবন্ধীর একটা কাট টাট করে দেখি টাকা পয়সা পাই নাকি। তখন আমার মনটা যেন আরও ভেঙে যায় বন্ধুরা, কারণ আমি এই বয়সে বিধবা হলাম। শ্বশুর আবার প্রতিবন্ধীর কার্ডের কথা টথা বলে, কারণ তাকে আমি তেমন খেতে দিতে পারছি না, কিছু করতে পারছি না। অবশেষে বন্ধুরা আমি এই শ্বশুরের কথা শুনে যেন আমার মনটা খারাপ হলো। তার ঠিক 2 দিন পরে আমি মানুষের বাড়িতে বাড়িতে এভাবেই বিধবার পোশাক পরে কাজ করতে লাগলাম। আর গ্রামের সবাই আমাকে কাজ দিত, কারণ আমি গ্রামের সবাইকে এভাবে ভালোবাসতাম, সবাই আমাকে ভালোবাসতো। যেখান যেটা পাতাম মানুষের থাল বাসন মাজার ডোয়া লেপা এভাবে পাতা পুঁতি ঝাড় দিয়া, যেন আমার শ্বশুরকে ছেড়ে আমার যেতে মন চায় না, কারণ সে একটা অন্ধ মানুষ। আমি যদি তাকে ছেড়ে যাই আল্লাহ তাল্লাহ নারাজ হবে। তাই আমার শ্বশুর আমাকে বলল, বৌমা তুমি আমার জন্য এই বয়সে সবেমাত্র বিয়ে হয়েছিল, এখনো বাচ্চা কাচ্চা হয় নাই, তাই বলি কি তুমি আমার কথা না ভেবে অন্য কোথাও বিয়ে করে নাও। তখন আমি বাবাকে বললাম, শোনো বাবা, আমি বিয়ে করতে পারবো না, কারণ এভাবে মেয়েদের বিয়ে একবারই হয়। আমার যতও বা হতো না, আপনার ছেলের সঙ্গে প্রেম করে আমার ভালোবাসা করে বিয়ে হয়েছিল, কিন্তু কপালে নেই, আমি কোথাও গিয়ে সুখ পাবো না। বাবা তুমি আমাকে আর বিয়ের কথা বলো না কোনো দিন, কারণ আমি তোমার সঙ্গে এভাবেই সারাটা জীবন কাটিয়ে দেবো। আর রাহুলের জন্য এই বিধবা পোশাক পরে 5 ওয়াক্ত নামাজ কালাম পরে এভাবেই দিনটা চালিয়ে দেব। আল্লাহ যেন আপনার ছেলের বেহেস নসিব করে। আমার বাবাও শুনে বলল, আচ্ছা বৌমা, তুমি যখন আমাকে ছেড়ে যেতেই চাচ্ছ না, আমি অন্ধ মানুষ কি যে করি। তখন আমি বললাম, বাবা তোমার টেনশন করার দরকার নেই, আমি মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে 2 মুঠো 1 মুঠো যেটাই পাই, যে টাকা পাই সেটা দিয়ে এই দুজনার এভাবেই পেট চলে যাবে। বাবা খুব খুশি হলো, আমাকে মাথায় হাত দিয়ে যেন আদর যত্ন করে আমার শ্বশুরটা এভাবেই আমাকে রেখে দিল। আমি প্রতিনিয়ত মানুষের বাড়ি কাজ করতাম আর যেতাম। হঠাৎ আমার প্রচণ্ড জ্বর হয়েছে। মামি এই ঘরে হুকাকুকি করছি, সকাল উঠে মানুষের বাড়িতে কাজে যাওয়া লাগবে। শ্বশুর ওই ঘরে থেকে অন্ধ মানুষ যেন আমার এই কোকাকুকি শুনে যেন আসতে লাগে, আবার সে দরজার সঙ্গে গুতা খালো। আর আমরা এতই গরিব ছিলাম যে আমাদের ঘরের 2টা দরজায় ভাঙা, ভালো করে দরজাটাও দেওয়া হয় না। এভাবেই আমার শ্বশুর আমার পাশে অন্ধকারে, সে এমনিতেই অন্ধ, সবসময় সারা জীবন অন্ধকারই দেখে, তাই এভাবেই আমার পাশে এসে বসে আমার মাথাটা যেন টিপে দিল। আমার খুব ভালো লাগতেছিল। আমি তখন আমার শ্বশুরকে বললাম, বাবা তুমি গিয়ে বিশ্রাম নাও, কারণ তুমি অন্ধ মানুষ। যাই হোক, আমি ওষুধ পানি খেয়েছি, ঠিক হয়ে যাবে। এভাবেই বাবা আমার কথা শুনে তার রুমে চলে গেল, আর আমি এদিকে ওষুধ পানি খেয়ে আবার সকালে দেখি আমি সুস্থ হয়ে গেছি। এভাবেই মানুষের বাড়িতে বাড়িতে কাজ করতে লাগলাম। কিন্তু এভাবেই কতদিন চলে, আমার যেন আর ভালো লাগে না, কারণ স্বামীটা চলে গেছে। মাঝে মাঝেই যেন স্বামীর সোহাগ আদরের কথা সবসময় মনে পড়ে। যতই দিন যাচ্ছে ক্রমেই যেন কেমন ভিতরে বিহিত করে। আমি কাউকে কিছু বলতে পারি না, কারণ আমি একটা বিধবা ইয়াং মেয়ে। এভাবেই যেন সংসারটা চলতে লাগলো। হঠাৎ একদিন এভাবে অনেক রাত হয়েছে, আমি যেন একটা বাড়িতে অনেক কাজ দেরি কাজ করেছি তো, তাই বন্ধুরা, তাই যেন ঘুমের ঘরে, কারণ দরজাটা ভাঙা, দরজা দেওয়া লাগে না, এদিকে বাইরে গেট দেওয়া থাকলে, কারণ আশেপাশে চোর তো নেই, আর আমরা গরিব মানুষ, চোর এসে কী নিবে, তাই দরজাটা গরমের সময় এভাবে আগলা করে আমি কখন যে ঘুমিয়ে পড়েছি। আর আমার অন্ধ শ্বশুর এভাবেই যেন হুট করে বাথরুমে থেকে এসেই তার রুম মনে করে আমার রুমে ঢুকে পড়ে, আর সে আমার রুমে ঢুকেই যেন আমার পাশে শুয়ে পড়ে। তারপরে বন্ধুরা এভাবেই ঢোকার পরে সে আমার টুক করে খাটের উপর দিয়ে এভাবেই যেন উঠে গেল, কারণ আমার গায়ে পায়ে টাচ হলো না, কিন্তু আমি বুঝতে পারছি
যে আমার শ্বশুর ছাড়া তো বাড়িতে কেউ নেই। আমি লাইটটা দিতেই দেখি আমার শ্বশুর এভাবেই শুয়ে পড়লো। আর আমি শ্বশুরকে কোনো কিছু বসতে দিলাম না, কারণ শ্বশুর অন্ধ মানুষ। এভাবেই তার রুম ভেবে আমার রুমে এসে এভাবেই শুয়ে পড়লো। আর আমি টুক করে যেন তার পাশেই শুয়ে পড়লাম, মাঝখানে কোলবালিশটা দিয়ে এভাবেই শুয়ে থাকলাম। অনেক রাত্রি দেখি আমার শ্বশুর কোলবালিশটা সরিয়ে কিসের যেন আমার সঙ্গে চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না সে হয়তো স্বপ্ন দেখছে না জেনে শুনে এটা করছে। আমি আমার শ্বশুরকে এত ভালোবাসি, তারপরও শ্বশুর আমার সঙ্গে কেন এরকম চেষ্টা করছে? কিন্তু সে অন্ধ, এখনো ইয়াং, বলছি না বন্ধুরা, মাত্র 40-42 বছর বয়স, কিন্তু এখনো অন্ধ হয়ে গেছে। শরীরটা যেন এখনো ইয়াং ছেলেদের মতো। এভাবেই সে যেন আমারকে কি যেন চেষ্টা করছে। অবশেষে অনেকক্ষণ চেষ্টা করতে করতে আমারও যেন কেমন লাগলো। তারপরে বন্ধুরা, আমি যেন ঘুমিয়ে থেকেও ঘুমানোর ভান করছি, যেন সব কিছু বুঝতে পারছি যে শ্বশুরটা যখন চেষ্টা চালাচ্ছে, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল চেষ্টা চালিয়ে সে যেন ঘেমে অস্থির হয়ে গেছে, কোনো কিছুতেই সফল হতে পারছে না। অবশেষে বন্ধুরা, আমি যখন দেখলাম শ্বশুরটা এত কাকুতি মিনতি করছে, চেষ্টা করছে, আমি একটু আজ হাড়টা ছেড়েই দিই। অবশেষে আমার শ্বশুরের মুখের দিকে তাকিয়ে আমি হাড়টা ছেড়ে দিলাম। তারপরে বন্ধুরা, শ্বশুর অবশেষে যেন চেষ্টাটা তার সফল হলো। আর আমাকে বলল, শোনো বৌমা, আমি কি ভুল করে তোমার ঘরে এসেছি? আর এটা কি করে বসলাম তোমার সঙ্গে? এভাবে আমি 2-1 ঘন্টা ধরে গল্প করলাম, হয়তো আমি স্বপ্ন দেখেছি। তখন আমি আমার শ্বশুরকে বললাম, শোনো বাবা, আমি সব কিছু বুঝতে পেরেছি, কারণ তোমার ভিতরে কি হচ্ছে কি না হচ্ছে, তুমি অন্ধ হলেও তোমার সব সব দিক দিয়ে সব কিছুই ঠিক আছে। তুমি শুধু অন্ধর জন্য তুমি বিয়ে থা করতে পারো না, কিন্তু তোমার সব কিছুই এত ঠিকঠাক থাকতেও যদি একটা মেয়েকে বিয়ে করতে। তখন আমাকে আমার শ্বশুর বলল, তুমি কি বুঝতে পেরেছ? তখন আমি বললাম, হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পরে এই যেন আবার প্রথম বুঝতে পারলাম। কারণ স্বামী ছাড়া একটা ইয়াং যুবতী মেয়ে কীভাবে যে বাঁচবে, এটাই আমার হয়তো দরকার ছিল, তাই কপালে এটা লেখা ছিল। যাই হোক, আমি তো আপনাকে তো প্রচণ্ড ভালোবাসি। আপনার যেহেতু একটু আমি আপনার ছেলের বউ, আপনার পুত্রবধূ, আপনারও একটু দায়িত্ব কর্তব্য যেহেতু ছিল, সেই দায়িত্ব কর্তব্যটা আপনি আজকে আমার সঙ্গে পালন করলেন। এভাবেই আপনি চেষ্টা করতে থাকেন, সমস্যা নেই। আপনার যদি কোনো সমস্যা হয়, যে কোনো কাজ, আপনার গাও হাত দিয়ে কথা, আমি আজকে কথা দিচ্ছি, আপনার মাথা ছুঁয়ে আমি কথা দিচ্ছি, আপনি যখন যেটা আমাকে বলবেন আমি সেটাই করব। তখন আমার শ্বশুর বলল, আচ্ছা ঠিক আছে বৌমা, আমি আজকের থেকে তোমার পাশে পাশেই শুয়ে থাকবো, কারণ আমি অন্ধ। তোমার শ্বশুর, তুমি আমাকে একটু সাহায্য করলেই আমি যেন সারা জীবন এভাবে তোমার সঙ্গে কাটিয়ে দিতে পারবো। তারপরে বন্ধুরা, এভাবেই শ্বশুরের রাত্রির আদর ভালোবাসা পেয়ে যেন আমি সকালে এভাবেই যেন ঘুম থেকে ওঠেই 9টা বেজে গেল, কারণ আমি তো পরের বাড়ি কাজ করে খাই, কারণ আমার শ্বশুর এদিকে অন্ধ, তাকে তো খাওয়াতে হবে। তাই বন্ধুরা, তাড়াহুড়া করে আমি বাথরুম থেকে গোসল টোসল সেরে এসে এভাবেই আবার পরের বাড়িতে কাজে চলে গেলাম। এভাবেই কাজ করতাম, আর এভাবেই যেন প্রতিনিয়ত সপ্তাহে 2-3 দিন আমার শ্বশুর আমার পাশে এসে, কারণ অন্ধ শ্বশুর দেখলে অনেক মায়া করে, কারণ সে নাসর বান্দা। এভাবেই আমার পাশে এসে এসে মাঝে মাঝেই গল্প করত। আমিও যেন আমার স্বামীকে হারিয়ে যেন সুখটা হারিয়ে ফেলেছিলাম। তাই বন্ধুরা, আমার স্বামীর যে চাহিদাটা, সব কিছু যেন আমার শ্বশুর আমাকে ভালোবেসে যেন সব কিছু ভুলিয়ে রাখতো। সব সময়ই এভাবে যেন আমার সঙ্গে রাতে 2-1 ঘন্টা করে গল্প করতো। আমার খুবই ভালো লাগতো, কারণ এটা আমার শ্বশুর, আমি তো তাকে বলতে পারি না, কারণ আমার স্বামীর সেটা বাবা, আমি কি করে তাকে ভুলে যাব আর কি জন্যই ফেলিয়ে থেকে যাব। তাই সে অন্ধ হলো, সব দিক দিয়েই যেন এই স্মার্ট। তাই আমি তার সঙ্গে এভাবেই ঘর সংসার করে যেন আমার জীবনটা বন্ধুরা কাটিয়ে দিলাম। কারণ স্বামী মারা যাওয়াতেই আমি কোনোদিনও আর বুঝতে পারলাম না যে আমার পৃথিবীতে স্বামী নেই। সব কিছুই যেন আমার শ্বশুর আমাকে সবসময় এভাবে গল্প উপযোগ করে আমি তার বৌমা, সবসময়ই আমাকে আদর যত্নে যেন রাখতো। সে অন্ধ হলো, অনেক ভালো হ্যান্ডসাম একটা পুরুষ, শুধু চোখটা নেই, কিন্তু তার সব দিক দিয়ে যেন একেবারে ঠিকঠাক আছে, টন টাইট। বন্ধুরা, বুঝতেই তো পারছো, কারণ অন্ধ মানুষ কোনো কিছু করতে পারে না, তার সব কিছু যেন একেবারে পুরো রয়ে গেছে। এভাবেই আমার অন্ধ শ্বশুরকে নিয়ে আমি বিধবা
বউ সবসময় যেন এভাবেই থাকতে লাগলাম, সুখে দুঃখে আমাদের দিনটা এভাবেই চলে গেল। বন্ধুরা, গল্পটি শুনে তোমাদের কেমন লেগেছে? যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, আর শেয়ার করে আশেপাশে বন্ধু আত্মস্বজনদের দেখার সুযোগ করে দাও। তাহলে বন্ধুরা আগামীকাল আমি আবার এর চেয়ে ভালো ভালো বিনোদনমূলক গল্প নিয়ে তোমাদের মাঝে হাজির হব। এই প্রত্যাশায় আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সুখে থেকো, ভালো থেকো, পরিবারকে নিয়ে অবশ্যই ভালো থেকো, আর ছোট ছোট বাচ্চাদেরকে অবশ্যই স্কুলে পাঠিয়ে দিও, কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। এই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। গুড নাইট।